দর্শক, এমন প্রেক্ষাপটে আসলে এর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং আসলে মানে নীতিগত কোন সহায়তার মাধ্যমে আমরা এই বিষয়টিকে আসলে সামনে ত্বরান্বিত করতে পারি, এই বিষয়গুলো আলোচনায় রেখে আজকে আলোচনা করব জাকির হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, চেঞ্জ ইনিশিয়েটিভ অ্যান্ড গ্লোবাল অবজারভার অফ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড আমার সঙ্গে যুক্ত হয়েছেন আলোচনায়। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। জি, স্বাগত, যারা শুনছেন সবাইকে স্বাগত। জি, শুরুতেই যে বিষয়টি জানতে চাই, মানে ১০০ কোটি টাকার যে নতুন করে ছাড় দেয়, এই ধরনের প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং বাস্তবায়নও হয়ে যায়, তার পরবর্তীতে আমরা আসলে সেখান থেকে কতটুকু সুফল পাই বা আদৌ কি এর প্রয়োজনীয়তাটা কতটুকু, এই বিষয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা জলবায়ু তহবিলের যে সার্বিক, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতটা দেখি, ২০০৯ সালে প্রথম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। তো তার মাধ্যমে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের কাজ শুরু করা হয়। কিন্তু প্রকল্পগুলোর যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রকল্প আছে, লক্ষ্যমাত্রাটা কি, আমরা কোথায় রিচ করতে চাই, একটা সার্বিক প্রকল্প ভিত্তিক চিন্তা না করে আমার প্রত্যেকটা ইন্টারভেনশন স্পেসিফিক যে ফলাফল, এটা আগে টার্গেট সেট করা উচিত ছিল। আপনি প্রকল্প ১০টা নিতে পারেন, কিন্তু লক্ষ্যমাত্রা কি? আমার যে বন, ৩০% বনকে সুরক্ষা দেয়া, বা মানে আমার নদীকে সুরক্ষা দেওয়া, আমাকে যে প্রাকৃতিক অধিকার আছে, যেমন বন, যেভাবে প্রাকৃতিক বন আছে তাকে সুরক্ষা দেওয়া, কোনো সরকারি প্রকল্প নামে, উন্নয়নের নামে তাকে টাচ করা যাবে না। এইগুলো যদি আমি না করি, আপনি যতই জলবায়ু বাজেটের নামে আপনি যা কিছুই তহবিল দেন, যদি সেটা অন্য যে অবকাঠামো ভিত্তিক যে মন্ত্রণালয়গুলো আছে, সড়ক থেকে শুরু করে আপনার যে স্থানীয় পর্যায়ে যে ওয়াটার ডেভেলপমেন্ট বা রুটস এন্ড হাইওয়ে, তারা যদি এগুলো না মানে, তারা উল্টা আপনার গাছ কাটে। আপনি জানেন চিটাগাং হিলটা একটা ব্যাপক নিধন করা হয়েছে রাস্তার নামে। তো এইটা আসলে এই প্রকল্পের অর্থ আমি বাস্তবে কোথায় যাচ্ছে, এটার বেঞ্চমার্ক কি, টার্গেটটা কি, সার্বিকভাবে অন্য মন্ত্রণালয়গুলো মানার ক্ষেত্রে নন নেগোশিয়েবল বা একেবারেই কোনো অবস্থাতেই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে করা, আর বা মানে যে প্রক্রিয়া, সেইখানে যদি একটা জায়গায় আমি স্থির না হই এবং ওখানে যদি ফলাফল ভিত্তিক বাজেটিং বা সূচক নির্ধারণ না করি এবং কমিউনিটির ওনারশিপটা না দিই, বা ওনারশিপ বলতে ইন সেন্স, যেমন ধরেন আপনি যেখানে একটা ক্লাইমেটের প্রজেক্ট করতেছেন, আপনি সেখানে ক্লাইমেটের প্রজেক্টের ক্ষেত্রে ওখানকার স্থানীয় কমিউনিটিকে যদি রিয়েল টাইম মনিটরিং এর সুযোগ না দেন, তাহলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে প্রকল্প ডিজাইন করতেছে একইভাবে আবার সে বাস্তবায়ন করছে, একইভাবে আপনার মনিটরিং করছে, এখানে কিন্তু স্বার্থের দ্বন্দ্ব থাকে। যার ফলে আপনি দেখেন যে আমাদের মতো দেশে যেখানে সম্পদ কম, সেখানে কিন্তু প্রকল্প বাস্তবায়নের পরে দুর্নীতি খুঁজে অনেকটা আপনার হলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো। কারণ আমাকে আগেই নিশ্চিত করতে হবে যেন সম্পদটা অপচয় না হয়। এবং আমরা এখন আসলে আপনার কথার সূত্র ধরেই আসলে একটু প্রশ্ন রাখতে চাই। আপনার আলোচনা থেকে যেটি বুঝতে পারলাম যে এক ধরনের উদাসীনতা কাজ করে এবং সমন্বয়হীনতা কাজ করে আমাদের মধ্যে। জি, এখন এই জি। ধরনের টেকসই বন এবং জীবিকার যে সুফল, এই প্রকল্পগুলোর প্রয়োজনীয়তাটা কি আসলে আমরা কেউ অনুভব করতে পারি না? এবং বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলির কথা বললেন, সেক্ষেত্রে আমরা কি মানে আরও কাদেরকে সংশ্লিষ্ট করলে বা কখন আসলে এই মানে এটি আসলে জাগ্রত বিবেককে জাগ্রত করা সম্ভব হবে যে এটি আমাদের জন্য আসলে প্রয়োজন? প্রথম কথা হলো যে আমরা এই সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু ভালো পদক্ষেপ তারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পরিবেশ সুরক্ষা বা জলবায়ুর ফান্ডের ক্ষেত্রে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের মতো বেশ কিছু উদ্যোগ নিয়েছে। কিন্তু যেটা উচিত ছিল যে আপনি একটা সার্বিক একটা আপনার প্রকল্প গ্রহণ থেকে শুরু করে একটা মনিটরিং এর একটা সার্বিক ফ্রেমওয়ার্ক করে দেওয়া উচিত ছিল। যে ফ্রেমওয়ার্কে আপনার ড্যাশবোর্ড থাকবে, ডিজিটাল ট্র্যাকিং ড্যাশবোর্ড থাকবে। যখন প্রকল্প ডিজাইনে আপনি স্থানীয় পর্যায়ে কমিউনিটিতে সাথে কথা না বলে তাদের অংশগ্রহণ ছাড়া আপনি কোনো প্রকল্প এনশিওর করবেন না। এবং সেটা শুধুমাত্র মানে এটা পরিবেশ অধিদপ্তরের বিষয় না, এটা যেকোনো মন্ত্রণালয়ের বিষয়। এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল যে কোঅর্ডিনেশন, এই জায়গাগুলোতে ইভেন উইদিন দ্য ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু কোঅর্ডিনেশন নেই। আপনি যদি যান যে এগ্রিকালচার এক্সটেনশনের সাথে ফিশারিজ এর কোঅর্ডিনেশন কতখানি, অথবা অন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আপনার অন্য লোকাল লেভেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোঅর্ডিনেশন, এই জায়গাগুলো অনেক বেশি কাজ করার সুযোগ আছে। সেক্ষেত্রে এগুলো তো অনেক জবাবদিহি। ক্ষেত্রেই তো আর্থিক সুশাসনের বিষয়টাও কিন্তু এখানে চলে আসে, যার ফলশ্রুতিতে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রকল্পগুলো।
রাইট, এক্স্যাক্টলি। আপনি আলটিমেটলি আপনি ডিজাইন করে আপনি প্রকল্প একটা করে আসছেন, কিন্তু সেই প্রকল্পের বাজে প্রকল্প হলে মানে এটা ভোগান্তি কিন্তু কমিউনিটির উপরে যায়। জি। কিন্তু কমিউনিটি আমরা মনে করি যে তাদের ইন্ডিজিনাস নলেজ বুদ্ধি তেমন কাজ করে না। কিন্তু আপনি প্রকল্প মনে করেন একটা সাইক্লোন শেল্টার ডিজাইন করবেন, একটা প্রকল্প বাঁধ করবেন আপনি। এই বাঁধটা কোন জায়গায় টিকবে কি টিকবে না, নদীর কোন জায়গায় ভাঙ্গন প্রবণ, এটা কিন্তু স্থানীয় কমিউনিটি জানে। আপনি জি। একটা ইঞ্জিনিয়ার হলে আপনি জানবেন, এরকম কোনো কারণ নাই। সুতরাং এই জায়গাগুলোতে আমরা কমিউনিটির যে ইন্ডিজিনাস নলেজ বা তাদের যে লুকায়িত জ্ঞান বলি আমরা শত বছরে, এই জ্ঞানগুলোকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে আমাদের প্রকল্প ডিজাইন। আর মনিটরিং এর ক্ষেত্রে আমি থার্ড পার্টি মনিটরিং যে বা সিটিজেন লেড মনিটরিং, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আপনি যদি রিয়েল টাইম মনিটরিং এ 1 লাখ গ্রাম এবং শহরের পয়েন্ট ধরেন, আপনি কমিউনিটিকে ধরেন, আপনি 5টা করে ছেলে মেয়েকে ট্রেন্ড আপ করে তাদের হাতে মোবাইল দিয়ে দেন, রিয়েল টাইম ড্রোন দিয়ে দেন, রিয়েল টাইম মনিটরিং। 5 লাখ ছেলে মেয়ে যদি সারা বাংলাদেশের এই মনিটরিংটা রিয়েল টাইম করতে পারে, আলটিমেটলি আপনার দুর্নীতি 50 থেকে 60% কমে যাবে। এটার জন্য বছরে খরচ হবে আপনি সর্বোচ্চ 3,000 কোটি টাকা, যেটা আমি সিএসআর থেকে এবং আমাদের আইএমইডি মনিটরিং বাজেট থেকে আমরা দিতে পারি। কিন্তু আমরা আসলে রিয়েল যে একটা প্যারাডাইম শিফট যেটা আমরা চাচ্ছি, যে ট্রান্সফরমেটিভ চেঞ্জ, ওখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি না কোনোভাবে। এই সরকারের সময় সেটা আমাদের প্রত্যাশা ছিল যে তারা সংস্কার শুরু করবে, কিন্তু ট্রান্সফরমেটিভ, যে আমরা যে দুর্নীতি বা অপশাসনে আমরা গত 15-20 বছর আমরা পড়েছিলাম, এখান থেকে জি। কিভাবে আরেকটা লেভেলে যাব, সেই জায়গাটা এসে কিন্তু আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কাঠামো আমাদের মাঝে অনুপস্থিত, বিশেষ করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এবং সর্বশেষ আরেকটা কথা বলি, জি। সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে বর্তমান কাঠামোটা, এটা হলো ডেভেলপমেন্ট ফোকাস। মানে হলো আপনি ডেভেলপমেন্ট মানেই বুঝেন হলো যত বেশি অবকাঠামো করা। তো এটা বুঝি না, আমার যে ডেভেলপমেন্টের বা অর্থনীতির জন্য সবচেয়ে বড় উপাদান লাগবে আপনার মাটি, জি। পানি, এইগুলো যে আপনার সুরক্ষা দেওয়া যে আমার ডেভেলপমেন্টের পার্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, এটা কিন্তু আমাদের মাইন্ডসেটে নাই। যার ফলে দেখা যায় বড় প্রকল্প নেই, আমরা বড় সুবিধা, বড় দুর্নীতির একটা সুযোগ তৈরি হয়। এবং জলবায়ু খাতে আপনি এই মুহূর্তে বাংলাদেশে 2009 সালে যেটা $0 লোন ছিল পার ক্যাপিটা, এই মুহূর্তে $14 বিলিয়ন ডেভেলপমেন্ট বাজেটের অতিরিক্ত ক্লাইমেট ডেট বাংলাদেশের জনগণের কাঁধে পড়েছে। প্রতিজনে প্রায় $80 করে জলবায়ু ঋণ আমাদের ঘাড়ে এসে চেপেছে। কারণ কি? কারণ আমরা ঋণ গ্রহণকে মনে করেছি ঋণ নিলে আমাদের উন্নয়ন হবে, কিন্তু এটা জি। যে আসলে মানুষের ঘাড়ে চাপবে, সেটা কিন্তু কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত আমাদের হাতে ওরকম সিগনিফিকেন্ট বা ভিজিবল কোনো আউটকাম আমি দেখতে পাচ্ছি না। আবার অনেক ক্ষেত্রে দেখছি যে মানে আর্থিক সুশাসনের বিষয়টি কিন্তু আপনার আলোচনায় বারবারই ঘুরে ফিরে এসছে, যে জি, স্থানীয় জি, জনপ্রশাসন বলতে পারবে যে আসলে এই জায়গায় বাদ দিলে সেটি রক্ষা পাবে কিনা, সেক্ষেত্রে বনাঞ্চল বা এই প্রকল্পগুলো আসলে কতটুকু ফ্রুটফুল হবে সেটির এই বিষয়ে তো সমন্বয়হীনতাটা কিন্তু বারবারই আলোচনায় চলে আসলো। জি। এখন এই আর্থিক সুশাসনটি আসলে নিশ্চিত করাটা একটি চ্যালেঞ্জ, এটি আসলে কিভাবে মিটিগেট করা যায়? আরেকটি বিষয় যেটি বলছিলেন যে আগে যেটি ছিল এবং পরিবর্তন হওয়ার পরে যে মানে যেসব জায়গাগুলিতে আসলে অর্থের ঠিকঠাক ব্যবহারে যে অনিয়ম বন্ধে যে সকল পদক্ষেপ নেওয়া ছিল সেই জায়গাগুলিতে আসলে হয়নি, সেই জায়গাগুলিতে আসলে গুরুত্ব দেওয়া দরকার কিনা? জি, আমি প্রথম কথা বলি যে যেটা হলো যে কোন প্রকল্প ঢাকা থেকে মানে সেন্ট্রালি ডিপেন্ড হইতে পারবে না। এটা স্থানীয় চাহিদা ভিত্তিক হতে হবে এবং সেটা একেবারে সিস্টেমেটিক্যালি আপনার বিজ্ঞান ভিত্তিক ভাবে স্থানীয় চাহিদা নির্ধারণ করতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি বর্তমানে একটা ভালো প্রজেক্ট, মানে মোটামুটি আমি মনে করি যে ক্লাইমেটে সেটা লজিক প্রজেক্ট একটা উদাহরণ হতে পারে, একটা এক্সাম্পল হতে পারে। আর দ্বিতীয় হলো যে আমাদের বর্তমানে যে বাজেট, একেবারে সেটা আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, আপনার সেটা সড়ক পরিবহন হোক বা নৌ পরিবহন হোক, এটাকে ক্লাইমেট এবং ন্যাচারাল রাইস ট্যাগিং বলে এটাকে। কোন বাজেট যদি কোন প্রকল্প কোন অর্থ মন্ত্রণালয় সেই প্রকল্প ছাড় দেবে না যদি সেটা স্থানীয় পর্যায়ে পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন বা বাস্তুসংস্থানের ক্ষতি করে, তার প্রজেক্ট সেখানে বন্ধ কোন অবস্থাতেই, এখানে নন নেগোশিয়েবল হবে। এটা আমাদের ডিপিপিতে এটা নন নেগোশিয়েবল থাকতে হবে যে দিস আর দা বেঞ্চমার্ক, আমরা এখানে হলে কোনো প্রকল্প দেব না স্থানীয় জনগোষ্ঠীর কোনো ধরনের অধিকার যদি বা কোনো প্রকৃতির ক্ষতি হয়। তৃতীয় জি। হলো যে অর্থনৈতিকভাবে আমাদের একটা ন্যাচারাল অ্যাকাউন্টেবিলিটি, আমাদের কমিশন অর্থনৈতিক যে আমাদের বর্তমানে যা আছে, আপনি অর্থ মন্ত্রণালয় বাজেট করে বাজেটটা পরবর্তীতে বাস্তবায়নে কোন পর্যায়ে আছে আপনি কোনো স্বচ্ছ তথ্য আপনি পাবেন না বোধহয়। এটা স্বচ্ছ হতে হবে জি। এবং সেখানে আমাদের আন্তর্জাতিক ক্লাইমেট ফাইন্যান্স আমাদের আসবে। আমাদের কেন কমার্স আছে মাত্র 2.5 থেকে 3% অর্থ আমরা পেয়েছি জলবায়ু প্রকল্প বাস্তবায়নে 2015 থেকে 20 পর্যন্ত। এর প্রধান কারণ হলো
আমরা আমাদের স্বচ্ছতা বা আন্তর্জাতিক যে মানদণ্ড আছে জিসিএফ এর, সেই মানদণ্ডে এখন পর্যন্ত আমরা প্রমাণ করতে পারি নাই যে উই আর ক্যাপাবল টু ডু দ্যাট। তো এই ক্ষেত্রে আমি মনে করি অ্যাকাউন্টেবিলিটি হইতে হবে, রিয়েল টাইম অ্যাকাউন্টেবিলিটি, রিয়েল টাইম ট্রান্সপারেন্সি। এইখানে আপনি প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে কে ডিলে করতেছে আপনি কিন্তু জানবেন না। অনেক সময় বলতেছে মন্ত্রণালয় যে আমি টাকা পাচ্ছি না, কিন্তু কারো কাছে তথ্য নাই টাকা আমরা কোথায় আমরা আটকে আছে, তুলে কি ধরতে আটকে পারি আছে। না, আমরা তুলে ধরতে পারি না, এটার পেছনে কি আসলে আমাদের যথেষ্ট গবেষণারও কি ঘাটতি রয়েছে কিনা? আমরা 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 যদি বলেন যে বেঞ্চমার্ক সেট করা, জি। যে আপনি আসলে আগামী 2050-এ বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ যে দেখতে চান, কি কি পর্যায়ে দেখতে চান? এটা কি আপনি 30% বন দেখতে চান? আমাদের বাংলাদেশে পভার্টি আপনার হলো 5% নামাইতে চান? নাকি আপনি আমাদের এখানে কোন ধরনের ডিজাস্টার রিলেটেড যে ভালনারেবিলিটি, যে মানুষ ভালনারেবল পপুলেশন, সেটা 10% নামাইতে চান? এই টার্গেটটা কোথায়? আপনি কি আপনার 1250 নদী মাঝে এখন মাত্র 350 নদী আছে। এই নদীগুলি সব সুরক্ষা করতে চান? এই বেঞ্চমার্ক গুলো তো আগে লাগবে। তারপরে না আপনি যাত্রা শুরু করবেন, জি। অর্থ বরাদ্দ দিবেন। আগে অর্থাৎ সেটার যথেষ্ট পরিমাণ পরিকল্পনা। তথ্য উপাত্ত সেটিও নাই এবং সেটির একটি ঘাটতিও রয়েছে আমাদের মধ্যে। জি, জনাব জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জাকির হোসেন, প্রধান নির্বাহী, চেঞ্জ ইনিশিয়েটিভ অ্যান্ড গ্লোবাল অবজারভার অফ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে কিভাবে এই ফান্ডগুলি আসলে নিশ্চিত করা যায় এবং এটির সঠিক অর্থায়নটা আসলে কিভাবে নিশ্চিত করা যায়।